টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের চতুর্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এর আগে তোমাদের 3টে সেটের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও অন্যান্য সাবজেক্টের 2 থেকে 3টে করে সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো, প্রথমে বিভাগ কতে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। প্রথমটা, ফরাসি বিপ্লব হয়েছিল রাজা ত্রয়োদশ লুইয়ের আমলে, রাজা চতুর্দশ লুইয়ের আমলে, রাজা পঞ্চদশ লুইয়ের আমলে নাকি রাজা ষোড়শ লুইয়ের আমলে? উত্তর হচ্ছে রাজা ষোড়শ লুইয়ের আমলে। তারপরটা দেখো, লেতর দ্য ক্যাসে হলো অধিকারপত্র নাকি গ্রেপ্তারি পরোয়ানা নাকি ফ্রান্সের জাতীয় ব্যাংক নাকি গির্জার নির্দেশনামা? উত্তর হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। নেক্সট, 3 নম্বর, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, এই কথা বলেছিলেন এডমন্ড বার্ক, অ্যাডাম স্মিথ, কুইসনে নাকি দিদেরো? উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। নেক্সট, 1.4, জাতীয় মহাসভা রাজা ষোড়শ লুইকে হত্যা করেছিল 1793 খ্রিস্টাব্দের কবে? 21শে জানুয়ারি। তারপরে ফিজিওক্র্যাটসগণ ছিলেন এক শ্রেণীর কি অর্থনীতিবিদ? 6 নম্বর, নেপোলিয়ান টিলসিটের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? উত্তর হচ্ছে রাশিয়ার সাথে। 7 নম্বর, নীল নদের যুদ্ধে নেপোলিয়ান যার কাছে পরাজিত হন? কে? এর মধ্যে নেলসনের কাছে পরাজিত হন। 1.8, নেপোলিয়ান যে যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত করা হয়েছিল, কোন যুদ্ধে? ওয়াটারলু যুদ্ধে। স্পেনের সিংহাসন থেকে রাজা চতুর্থ চার্লসকে সরিয়ে নেপোলিয়ান সিংহাসনে বসান জোসেফকে। সম্রাট নেপোলিয়ান ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন 1808 খ্রিস্টাব্দে। এবার চলে যাবো বিভাগ খতে। দেখো, স্তম্ভ মেলাতে বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। বাম স্তম্ভে কি কি রয়েছে? নীল নদের যুদ্ধ, জেনার যুদ্ধ, ক্যাম্পো ফর্মীয় সন্ধি। ডান স্তম্ভে রয়েছে ফ্রান্স প্রাশিয়া, ফ্রান্স অস্ট্রিয়া, ইংল্যান্ড ফ্রান্স। তো দেখো মিল কি হবে, প্রথমটা নীল নদের যুদ্ধ, তার সঙ্গে মিল হবে ইংল্যান্ড ফ্রান্স। তারপরে দেখো জেনার যুদ্ধের সঙ্গে মিল হবে ফ্রান্স প্রাশিয়া। আর ক্যাম্পো ফর্মীয় সন্ধি, এর সঙ্গে তোমাদের যেটা মিল হবে সেটা হচ্ছে ফ্রান্স অস্ট্রিয়া। নেক্সট, প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। লাভ দে, স্পেন আর রাইন অঞ্চল। তোমাদের একটা ম্যাপ দেওয়া হবে, সেই ম্যাপে তোমাদের এই অঞ্চলগুলি চিহ্নিত করতে হবে। এবার দেখো বিভাগ গতে চলে আসছি। বিভাগ গয়ে প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2 × 4 = 8। নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য কী ছিল? দেখো, এটা 2 নম্বরের প্রশ্ন, খুব একটা বেশি বড় করে লেখার দরকার নাই, 2 থেকে 3টে বাক্যে লিখলেই হবে। তো এর উত্তরে তোমরা লিখবে, নেপোলিয়ানের সাম্রাজ্য বিস্তারের প্রধান উদ্দেশ্য ছিল ফ্রান্সের গৌরব বৃদ্ধি করা এবং ইউরোপের অন্যান্য দেশগুলির উপর ফ্রান্সের আধিপত্য স্থাপন করা। তিনি একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে ফ্রান্স হবে প্রধান শক্তি। 3.2, নেপোলিয়ান কেন বিপ্লবের সন্তান নামে পরিচিত? উত্তর লিখবে, নেপোলিয়ান ফরাসি বিপ্লবের সময় একজন সাধারণ সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। বিপ্লবের আদর্শগুলি তাকে অনুপ্রাণিত করেছিল এবং তার উত্থানের পথ প্রশস্ত করেছিল। বিপ্লবের মাধ্যমেই তার ক্ষমতার শিখরে পৌঁছানো সম্ভব হয়েছিল, তাই তিনি বিপ্লবের সন্তান নামে পরিচিত। দেখো, তোমাদের নেক্সট যে প্রশ্ন আছে 3.3, শত দিবসের রাজত্ব কাকে বলে? উত্তর লিখবে, 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ান এলাওয়া দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন এবং পুনরায় ক্ষমতা দখল করেন। সেই সময়কাল শত দিবসের রাজত্ব নামে পরিচিত। এই সময় তিনি পুনরায় ইউরোপের অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। 3.4, ডাইরেক্টরি শাসন কি? উত্তর লিখবে, ফরাসি বিপ্লবের পর 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তার ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই ব্যবস্থায় 5 জন ডাইরেক্টর দ্বারা দেশ শাসিত হতো। 3.5, দেখো কি আছে, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1792 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ফ্রান্সের বিপ্লবী সরকার সন্দেহভাজন বিপ্লবীদের গ্রেপ্তার করেন। সেই সময়ে প্যারিসের কারাগারগুলিতে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত হয়, যা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। বিভাগ ঘতে দেখো কি আছে, নিচের প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 4 × 2 = 8। আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের সেট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। টিকা লিখতে বলেছে জ্যাকোবিন ক্লাব, প্রশ্নের মান আছে 4 করে, 7 থেকে 8টি বাক্যে লিখলেই হবে, বেশি বড় করে লেখার দরকার নাই। জ্যাকোবিন ক্লাব ছিল ফরাসি বিপ্লবের সময় একটি প্রভাবশালী রাজনৈতিক সংগঠন। এটি 1789 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদস্যরা ছিলেন মূলত
মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। জ্যাকোবিনরা ছিলেন উগ্র বিপ্লবী এবং তারা রাজতন্ত্রের বিলোপ ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। রোবসপিয়ারের নেতৃত্বে জ্যাকোবিনরা ফরাসি বিপ্লবের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেখো, এরকম করে যদি তোমার পয়েন্ট ওয়াইজ লেখো তাহলে জিনিসটা লেখাটা খুব ভালো হবে। তারা সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে বিপ্লবের শত্রুদের কঠোরভাবে দমন করা হয়েছিল। জ্যাকোবিনদের প্রভাব ফরাসি সমাজে গভীর পরিবর্তন এনেছিল, কিন্তু তাদের চরমপন্থা বিপ্লবের অস্থিরতা বাড়িয়ে তুলেছিল। 4.2 দেখো, ফরাসি বিপ্লবের জনগণের ভূমিকা লেখো। উত্তর লিখবে, ফরাসি বিপ্লবে সাধারণ মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক অবিচারের কারণে জনগণ ক্ষুব্ধ ছিল। 1789 সালে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে বিপ্লবের সূচনা হয়, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্যারিসের জনগণ বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে প্রভাবিত করেছিল। মহিলারাও বিপ্লবের সক্রিয় ভূমিকা পালন করে। তারা খাদ্য সংকট এবং রাজনৈতিক দাবিতে সোচ্চার হন। কৃষকরা সামন্ততান্ত্রিক শোষণ থেকে মুক্তির জন্য বিদ্রোহ করে এবং ভূমি সংস্কারের দাবি জানায়। জনগণের সক্রিয় অংশগ্রহণ বিপ্লবের গতিপথ নির্ধারণে এবং পুরাতন শাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো 4.3, খুব গুরুত্বপূর্ণ টিকা, কোড নেপোলিয়ান। উত্তর লিখবে, কোড নেপোলিয়ান ছিল নেপোলিয়ান বোনাপার্টের উদ্যোগে প্রণীত ফরাসি আইন সংকলন। এটি 1804 সালে চালু হয় এবং ফরাসি আইন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করে। কোড নেপোলিয়ান আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহনশীলতা ও সম্পত্তির অধিকারের মতো নীতিগুলিকে স্বীকৃতি দেয়। এটি সামন্ততান্ত্রিক বিশেষ অধিকারগুলিও অবসান ঘটায় এবং যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করে। এই আইন সংকলন ফরাসি বিপ্লবের আদর্শগুলিকে আইনের মাধ্যমে স্থায়ী রূপ দেয়। কোড নেপোলিয়ান ইউরোপের অন্যান্য দেশগুলির আইন ব্যবস্থার উপরও গভীর প্রভাব ফেলেছিল। এটি আধুনিক আইন ব্যবস্থার বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়। বোঝা গেল? আচ্ছা, এই পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, আমি যেটা ভেবেছি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। কোন সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট লিখে জানাবে। বিভাগ উম্মা দেখো, নিচের প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি 8x1। এগুলো বড় প্রশ্ন। ষোড়শ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্স আভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে কী সমস্যার মুখে পড়েছিল? 3+5, অর্থাৎ আভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে 3 এবং বৈদেশিক ক্ষেত্রে 5। 5.2, নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়ার বর্ণনা দাও। এই প্রশ্নগুলির উত্তর যদি তোমরা না জানো তাহলে কমেন্টে লিখে নেবে, আমি তোমাদের কমেন্টে এই উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, তোমাদের এইটাই ছিল নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 4-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুরা অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এই সেটই হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের এই নিয়ে 4টে সেটের প্রশ্ন করানো হলো, আরও 3 থেকে 4টে সেট করানো হবে। এছাড়াও চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমাদের দেবো, সেগুলো ভালো করে করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর পরীক্ষা আসতে যেহেতু তোমাদের বেশি সময় নেই, অর্থাৎ 1 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা, তার জন্য তোমরা সময় নষ্ট করো না। এই প্রশ্নগুলো আগে প্র্যাকটিস করতে যেও না, আগে তোমরা বইটা পড়ো, তারপরে এই প্রশ্নের প্র্যাকটিস করো। দেখবে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই। তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।